গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি আরিফুল আলমের লেখা সাইকোলজিক্যাল হরর থ্রিলার লোহিত তিয়াস। গল্পটি সম্প্রতি অনুপ্রাণন বিশেষ শীত সংখ্যা ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। গাছপালার আচ্ছাদন কাটিয়ে ঠিক দুপুরে এক চিলতে রোদ এসে ভর করে জং ধরা লোহার রড বসানো জানলার ধারে। শীতের দুপুরে গোসল সেরে গা এলিয়ে বসতেই কাঠের দরজায় ঠক ঠক শব্দ হল। আজকাল চকচকে টাইলস করা ফ্ল্যাটবাড়ির যুগে ঘরে থাকে বাহারি সুরের কলিং বেল। বোতাম টিপলেই বেজে ওঠে অজানা কোনো এক পাখির সুর। তবে টিনের চালের আত পাকা ঘরে লাল আভার এডিসন বাল্বের আলো কেন যেন পিছু টানে আমাকে। তাই তো বিশ্ববিদ্যালয়ের থেকে বেশ দূরে গ্রাম্য পরিবেশে পুরনো নির্জন এই বাড়িতে আমার বাস। বর্ষার টিনের চালে বৃষ্টির শব্দ ছাড়াও গরমের সন্ধ্যায় ঝিঝি পোকার ডাক, শরতের অলস বিকেল সবই উপভোগ করা যায় এখানে। শরীরে রোদ পড়ায় কিছুটা ঝিমুনি চলে এসেছে। তার সাথে যুক্ত হয়েছে কেরোসিনের স্টোভে চাপানো খিচুড়ির মিষ্টি গন্ধ। শত সহস্র আড্ডা আর আমোদ প্রমোদের চেয়ে এই জাতীয় একাকিত্বেরও অন্যরকম এক আবেদন রয়েছে জীবনের কাছে। নিজেকে নিজে সময় দেয়াটা হয়তো সব থেকে বেশি জরুরি। দরজায় আবার ঠক ঠক শব্দ। ভর দুপুরে বাসায় মেহমান উপস্থিত হওয়া বেশ বিরক্তিকর। নাকি ভুল বললাম? এখনকার যুগে এসে হয়তো যে কোনো সময়ই মেহমান আসাটা বিরক্তিকর। আগে একসময় গ্রামাঞ্চলে অতিথির আগমন ছিল উৎসবের মতো। অতিথির জন্য ঠেকিতে পাট দিয়ে চাল কুটে পিঠা তৈরি করা হতো। গাছ থেকে ডাব পাড়া, পুকুরে জাল ফেলা, বড় মাছ ধরা, মোরগ জবাই করে মাটির চুলায় রান্না, রাতে মেঝেতে খড়পাটি বিছিয়ে গাদাগাদি করে সবাই একসাথে ঘুমানো। ছোটদের স্কুল যাওয়া পর্যন্ত বন্ধ থাকত যতদিন না অতিথিদের প্রস্থান ঘটে। দরজায় শব্দের তীব্রতা বেশ বাড়ল। যে লোকটা দরজার ওপাশে দাঁড়িয়ে তিনি নিশ্চয়ই স্বল্প শিক্ষিত। শিক্ষিত মানুষ দরজায় এক দুবার নক করার পরে ইতস্তত বোধ করা শুরু করে। আরেকবার নক করবে কিনা ভেবে উঠতে পারে না। তাই দু একবার নক করার পর লম্বা বিরতি কিংবা খুক খুক কাশতে শোনা যায়। বয়স হলে এই এক সমস্যা। নানান ভাবনায় মূল কাজে বিলম্ব সৃষ্টি হয়। নাকি আমার অবচেতন মন আমাকে উঠতে বাধা সৃষ্টি করছে? নানান ভাবনায় ডুবিয়ে রাখছে আমাকে, আভাস দিচ্ছে অজানা এক বিপদের। জড়তা ভেঙে উঠে গিয়ে দরজা খুললাম। চাদরে সারা শরীর ঢাকা আধবয়স্ক এক লোক কিছুটা কুঁজো হয়ে দাঁড়িয়ে আছেন। মুখখানি শুধু বের করা। সেটুকু ঢেকে রাখতে পারলে বেশি খুশি হতেন মনে হয়। কালো চামড়ার উপর খোঁচা খোঁচা সাদা দাড়ি। দাড়ির উপর দিয়ে বোঝা যাচ্ছে মুখে অসংখ্য কাটা ক্ষত দাগ। ভেতরে আসতে বলব কিনা বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, আপনাকে ঠিক চিনতে পারলাম না। আগন্তুক খসখসে গলায় উত্তর দিলেন, না চিননেরই কথা স্যার। আমি গরিব মানুষ। গরিব মানুষেরে কেউ চিনে না। আমার নাম মোহাম্মদ ফোরকান আলী। ও আচ্ছা, তা কি করেন আপনি? আমি ড্রাইভার, গাড়ি চালাই, লাশ টানা গাড়ি। এ ধরনের জবাবের আশা করিনি। কিছুটা ধাক্কা খেয়ে আবার জিজ্ঞেস করলাম, আমার কাছে ঠিক কি মনে করে? আপনার নামে মেলা আধ্যাত্মিক গল্প শুনছি স্যার। আপনার লগে তাই দেখা করবার আইলাম। ঠিক বুঝলাম না, আমার ব্যাপারে আবার কি শুনলেন? একটু ভিতরে আহি স্যার। আপনার লগে কিছু কথা কইতে পারলে মনটা হালকা হইত। আচ্ছা আসুন। আমার ঘরে আসবাবপত্র বলতে তেমন কিছু নেই। কাঠের একটা চেয়ার, চৌকি আর কেরোসিনের স্টোভ। আমি চৌকির উপরে বসে ওনাকে চেয়ার দেখিয়ে বসতে বললাম, স্যার, আপনি অনেক জ্ঞানী গুণী মানুষ। ভার্সিটির পিছে করিমের চায়ের দোকানে মাঝে মধ্যে আপনার নিয়ে নানান আলোচনা হয়। সেখানে শুনলাম আপনার কাছে জিন ভূত পেট পিশাচ সব কিছু নাকি পানি ভাত। এতক্ষণে বুঝতে পারলাম শিক্ষা সফরে গিয়ে এক রাতের ভৌতিক গল্পের সেই আড্ডা ডালপালা ছড়িয়ে শুধু বৃক্ষই হয়নি, সেই সাথে শিমুল তুলার বীজের মতো বাতাসে ভেসে ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে। আমি উঠে গিয়ে কেরোসিনের স্টোভের আগুন কিছুটা কমিয়ে দিতে দিতে বললাম, জানি না আমার ব্যাপারে কি শুনেছেন, তবে বিজ্ঞানের একজন শিক্ষক হিসেবে অদ্ভুত কোনো ঘটনা আমার নজরে এলে আমি তার ব্যাখ্যা খুঁজি মাত্র।
এর চেয়ে বেশি কিছু না। আপনার গুরুত্বপূর্ণ কিছু বলার থাকলে বলতে পারেন। আইসা স্যার, কন্ত পিশাচ কি মরা মাইনষের লাশ খায়? পিশাচ বলতে কিছু আছে কিনা সে বিষয়টাই আমার কাছে স্পষ্ট না। আর যদি অশরীরী কিছু থেকে থাকে তবে তা পার্থিব কোনো বস্তু নয় বলে আমাদের নিয়মে তারা খাদ্য গ্রহণ করবে না। এই ধরুন, গাছও তো খাদ্য গ্রহণ করে, কিন্তু তারা তো আমাদের মতন ভাত, মাছ, মাংস খায় না। কিন্তু আমি নিজের চোখে দেখছি স্যার। একটু বিরক্তি নিয়ে লোকটির দিকে তাকালাম। এ জাতীয় মানুষ অ্যাটেনশন পেতে গল্প ফাঁদতে পছন্দ করে এবং একবার গল্প শুরু করলে তাদের থেকে সহজে রেহাই পাওয়া যায় না। কিন্তু নিরুপায় হয়ে অনিচ্ছা সত্ত্বেও জিজ্ঞেস করলাম, কি দেখেছেন? আমার কথায় লোকটা বেশ উৎসাহ পেল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার আগের বছর আমার বাপজান মারা গেল। অভাবের কারণে আর পড়ালেখা হইল না। পেটের তাড়নায় কাজের উদ্দেশ্য করতে থাকলাম। কোনো কামকাজ খুঁজা পাই না। আশুলিয়া এক গুরুস্থানে পাহারাদারির কাম নিলাম। তখন ঢাকা শহরের অবস্থা এখনকার মতন আসিল না। ঢাকার মাঝখানে মানুষজন আসিল কম, আর উত্তরা, আশুলিয়া এই এলাকাগুলান ছিল একেবারে মরুভূমির নাহাল। দিনের বেলাতেই শিয়াল শকুন ঘুরে বেড়াইত। গোরস্থানের কাছে ধান খেতে দিনের বেলায় কিছু মানুষ কাজে আসত। তয় সন্ধ্যা নামার আগে সবাই চইলা যেত। সন্ধ্যার পর পুরো অঞ্চলে আমি ছাড়া আর কারো দেহা পাওয়া যাইত না। প্রথম কয়দিন পাহারা দিয়ে বুইজা ফেলাইলাম জায়গাটা ভালো না। সন্ধ্যার পর থাইকা শিয়ালের ডাক ছাড়া ত্রিভুবনে আর কোনো শব্দ কানে আসে না। মাঝে মধ্যে দূর থেকে কবর দেওয়া উঁচা মাটিতে খাড়াইয়া আমার দিকে আগুনের নাহাল জলজলে চোখে তাকায় থাকে শিয়াল। সেই চোখ যে না দেখছে সে জানে না দুনিয়ার বুকেও জাহান্নাম দেখা যায়। মাঝে মধ্যে ৩ ব্যাটারির টর্চ ফেলাইয়া দেখতাম ধারালো নখ দিয়া আশ্রয়া মাটি খুইরা কব্বর থাইকা লাশ বাইর কইরা টানাটানি কইরা লাশ চিরা খাইতেছে শিয়ালের দল। খণ্ড বিখণ্ড লাশ, সেরা নারী ভুরি আর জমাট বাঁধা পচা রক্ত। মৃত্যুর আলাদা এক গন্ধ আছে স্যার। লাশ থাইকা পচা মানুষের গন্ধ ছাড়াও মৃত্যুর সেই গন্ধ পাওয়া যাইত। বাঁশের বেড়া দেয়া একচালা ঘরে একখান টর্চ আর লাঠি নিয়ে জায়গা বইসা থাকতাম সারা রাত। গ্রামগঞ্জের হাঁস মুরগি খাউন শিয়াল আর গোরস্থানের মানুষের মাংস খাউন শিয়ালের মধ্যে বিস্তর ফারাক। এরা সুযোগ পাইলে জ্যান্ত মানুষকেও কামড়ায়া খায় ফেলাইতে পারে। আমি পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে দেয়াশলাই খুঁজতে খুঁজতে ওনার দিকে তাকিয়ে বললাম, যদিও আপনার অভিজ্ঞতা খুবই লোমহর্ষক, তবু শেয়াল মাংসাশী প্রাণী। সে সুযোগ পেলে কবর খুঁড়ে মাংস বের করে খাবে, এটাই স্বাভাবিক। দেশের সব অঞ্চলেই এমন ঘটনা ঘটে। এমন জমাট গল্প বলার ফাঁকে একটি সিগারেট খেতে পছন্দ করতে পারে লোকটি। তাই নিজে একটি সিগারেট ধরিয়ে আরেকটি সিগারেট তার দিকে বাড়িয়ে ধরতেই আঁতকে উঠলাম। চাদরের নিচ থেকে হাত দুটি বের করেছে লোকটি। চাদরের নিচে থাকায় এতক্ষণ দেখা যায়নি। লোকটির দুটি হাতই কুনোয় সামান্য নিচ থেকে কাটা। কাটা হাতে বিশেষ ভঙ্গিতে চেপে ধরে সিগারেট মুখে নিচ্ছে লোকটি। বোঝাই যাচ্ছে এমন কাটা হাতেই দৈনন্দিন নানান কাজ করার অভ্যাস লোকটির। তবে এই হাত নিয়ে গাড়ি চালানো তো কোনোভাবেই সম্ভব না। ড্রাইভিং লাইসেন্সও দেওয়া হবে না তাকে। তবে কি লোকটি কোনো কারণে মিথ্যা বলছে আমার সাথে? কি উদ্দেশ্য তার? শুধুই কি গল্প শোনানো নাকি অন্য কিছু? স্যার, আপনার সামনে সিগারেট খাওয়া খুবই বেয়াদবির কাজ। তাও আপনি যখন দিছেন তাই খাইতেছি। তয় কাটা হাতে সিগারেটের আগুন ধরাইতে পারি না। কিছু মনে না করলে সিগারেটটা একটু ধরাইয়া দেন স্যার। লোকটি কাটা হাতেই সিগারেট ধরে মুখে নিল। ধোঁয়া ছাড়তে ছাড়তে আবার বলতে শুরু করল, মাসখানেক না যাইতেই এক রাইতে দেখলাম গোর পিশাচ। আমি সে রাইতেও টর্চ আর লাঠি নিয়া মাটিতে বিছানা পাইতা বইসা আছি। কিন্তু রাইতটা কিরম জানি খুব শুনশান মনে হইল। কি জানি নাই সেই রাইতে। একটু পরে বুঝলাম আজকা রাইতে শিয়ালের ডাক নাই। শীতের রাইতে শিয়াল ডাকব না, এইটা কিরম কথা? না, একেবারে চুপচাপ সাইড দিক।
ঘরের পিছনে শিয়ালের আনাগোনার কোনো হদিস পর্যন্ত নাই। সব শিয়াল যেন গর্তে লুকাইছে। বিছানা ছাইরা আস্তে আস্তে উইঠা খাড়াইলাম। বাইরে হালকা আলো, জ্যোৎস্না নাই, তয় আসমানের আলো দিয়াই পুরা গোরস্থান দেখা যায়। ওই তো দূরে শিয়াল দেখা যায়, কব্বরের উপর দাঁড়ায়া কি জানি খাইতাছে। আমি সেই দিক টর্চ উঁচা কইরা বুতাম টিপলাম। এক মুহূর্তের মধ্যে যা দেখলাম তা শিয়াল না, আলো পরনে খাওয়া বন্ধ কইরা জিনিসটা আমার দিকে তাকাইল। শিয়ালের মতনই খানিকটা দেখা যায়, কিন্তু শিয়ালের সে সাইজে অনেক বড়। ভাল্লুকের মতো সারা শরীর কালালোমে ভর্তি, দগদগা ঘায়ের মতন পছন্দ ধরা চেহারা, তাতে করাতের মতন লম্বা লম্বা দাঁত, শরীর ধনুকের লাহান বেঁকা, উপর হইয়া পইরা কামড়াইয়া লাশ খাইতাছে। আমি টর্চ ফেলাইয়া দিলাম দৌড়। মাঠ ঘাট উঁচা উঁচা ঘাস সব বাইঙ্গা দৌড়, জীবন বাঁচানি দৌড়। যতক্ষণ পারছি দৌড়াইছি। বলতে বলতে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছিলেন তিনি। উনার গল্প শুনে নিষ্পৃহ ভঙ্গিতে উঠে দাঁড়ালাম। আমার খিচুড়ি ততক্ষণে হয়ে এসেছে। কেরোসিনের চুলাটা বন্ধ করে দিয়ে আবার এসে বসলাম। লোকটা আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আমার কথা মনে হয় স্যার বিশ্বাস করেন নাই? না, বিশ্বাস করব না কেন? আর শুধু শুধু আপনি এত কষ্ট করে এসে আমাকে মিথ্যা কথাই বা কেন বলবেন? তবে আমার ধারণা পুরো বিষয়টি আপনি স্বপ্নে দেখেছেন। সেই রাতে আপনি আকাশের চাঁদ দেখেননি, কারণ স্বপ্নের ডিটেইলিং খুব কম থাকে। তাই স্বপ্নে রাতের কোনো ঘটনা দেখলে সেই ঘটনায় সাধারণত চাঁদ তারা থাকে না। আপনার কথা থেকেই বোঝা যায় গোরস্থানের পাহাড়িদারের কাজটা শুরু থেকেই আপনার পছন্দ ছিল না। তার উপর শিয়ালের লাশ খাওয়ার দৃশ্য আপনার মনের উপর বিরূপ প্রভাব ফেলে। সে থেকে জায়গাটার প্রতি আপনার প্রবল ঘৃণা তৈরি হয়। বেড়ার ঘরে আপনি জেগে রাত কাটালেও সে রাতে আপনি ঘুমিয়ে পড়েছিলেন, আর স্বপ্ন দেখে দৌড়ে ঘর থেকে বের হয়ে আসেন। পরদিন দিনের বেলা আপনি সেখানে গেলে দেখতে পারতেন টর্চ লাইট ঘরের বাইরে না, আপনার বিছানার উপরেই ছিল। স্বপ্ন দেখে ঘুম ভাঙতেই আপনি ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসেন, তাই টর্চ খোঁজা বা হাতে নেয়া আপনার পক্ষে সম্ভব হয়নি। আর যদি অশরীরী দেখার ঘটনাটি সত্যি হতো, তবে মানুষের সাইকোলজিক্যাল সেলফ ডিফেন্স মেকানিজম হাতে থাকা একমাত্র আলোর উৎসটি কোনোভাবেই ফেলতে দিত না। লোকটা এবার কোনো কথা না বলে আমার দিকে একবার তাকিয়ে উঠে দাঁড়িয়ে চুপচাপ ঘর থেকে বের হয়ে গেল। আমি চুলা থেকে গরম খিচুড়ি নামিয়ে একটি ডিম ভেজে নিলাম। এই খাবারটি আমার যথেষ্ট প্রিয় একটি খাবার, রান্না করাও সহজ। সাথে 1 চামচ ঘি কিংবা ঝাল আমের আচার ছড়িয়ে নিতে পারলে ভালো হতো। বাড়ির কাছে রাস্তার মোড়ে মাছ বিক্রি হচ্ছে। মানুষজন গোল হয়ে ভিড় করে মাছ দেখছে, কেউ বা মাছের দাম জিজ্ঞেস করছে। অনেকেই আগ্রহ নিয়ে মাছ কাটা দেখছে। খাবার হিসেবে বেশিরভাগ মানুষের কাছে মাছের চেয়ে মাংস বেশি প্রিয় হলেও বাঙালিদের মাঝে মাছের আলাদা একটা আবেদন রয়েছে। মাংস কাটা কেউ আগ্রহ নিয়ে দেখে না, কিন্তু নদীর বড় বড় মাছ দেখার মাঝেও আনন্দ আছে। এখনকার সময় অবশ্য মাছ কেনার পর সবাই বাজার থেকে কেটে নিয়ে যায়, কিন্তু আগে বড় মাছ বাড়িতে আনলে তা কাটার ভেতরেও এক উৎসব মিশেছিল। মাটির উঠানে বড় মাছ রেখে দা আর ছাই এনে নিপুণ হাতে বাড়ির গৃহিণী মাছ কাটতে শুরু করত। বাড়ির কর্তা পাশে পিঁড়িতে বসে গম্ভীর ভঙ্গিতে মাছ কাটার নির্দেশনা দিতেন, আর বাড়ির ছোটরা অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে থাকত মাছের পেট থেকে ডিম বের হয় কিনা দেখার জন্যে। মাঝারি সাইজের এক বোয়াল মাছ কিনে বাড়ির দিকে রওনা দিলাম। ঘরের পেছনে মস্ত বড় মানকচুর গাছ। বেশিরভাগ মানকচু খুব গলা চুলকায়, কিন্তু নারিকেলি মানকচু বোয়াল মাছ দিয়ে ঠিকঠাক মতন রান্না করতে পারলে খেতে অমৃত। তবে মানকচুর খোসা ছাড়াতে হবে অনেক গভীর করে। গলা চুলকানোর আসল কারণ ক্যালসিয়াম অক্সালেট মূলত থাকে কচুর খোসার নিচের অংশেই। এই রান্নায় বোয়াল মাছ তেলে ভাজা যাবে না, মশলাও ব্যবহার করতে হবে খুবই সীমিত। মানকচু ভালোভাবে ভাপিয়ে পানি ফেলে অল্প তেল মশলায় রান্না কষাতে হবে। তারপর উপর থেকে বোয়াল মাছ ছেড়ে দিতে হবে। কয়েক মিনিট পর একবার মাছ উল্টে দিয়ে একটু অপেক্ষা করলেই রান্না শেষ। শুধু নামানোর আগে কয়েকটা কাঁচা মরিচ আর গরম চা ছড়িয়ে দিতে হবে। সাধ করে কোনো কাজ করতে গেলেই দেখা যায় কেউ না কেউ এসে ব্যাঘাত সৃষ্টি করে। দরজায় শব্দ শুনে উঠে গিয়ে সেদিনের লোকটিকে আবার দেখলাম। প্রায় মাসখানেক পর আবার এসেছেন, আজও গায়ে জড়ানো সেই চাদর। শীতের প্রকোপ বেশ কমে এসেছে।
তবুও চাদর পরা দেখে বুঝতে পারলাম লোকটি নিজেকে সবসময় আড়াল করতে চান। মাঝে মাঝে আমাদেরও মনে হয় শামুকের মতো খোলস থাকলে নিজেকে সম্পূর্ণ সেই খোলসে আবৃত করে সমাজ সংসার সবকিছু থেকে কিছুদিনের জন্য গা ঢাকা দিই। কিছু জিজ্ঞেস না করে নিঃশব্দে ঘরের ভেতরে চলে এলাম। লোকটিও পেছন পেছন ঘরে ঢুকলেন। নাম কি বলেছিলেন যেন লোকটি? ও, ফোরকান মিয়া। দুজনেই আগের বারের মতন মুখোমুখি বসলাম। আমি বেশ বিরক্তি নিয়ে একটি সিগারেট ধরাতে ধরাতে একটু কড়া গলায় জিজ্ঞেস করলাম, আপনি সেদিন বললেন আপনি গাড়ি চালান। হাত ছাড়া গাড়ি কিভাবে চালানো যায়? লোকটি দাঁত বের করে হেসে বলল, দুনিয়াতে অনেক কিছুই হয় স্যার। আপনার মতন জানলেওয়ালা মানুষও অনেক সময় অনেক কিছুই জানেন না। আপনার ভূতের কাহিনী তো শেষ হয়েছে, তা আজকে আবার কি মনে করে? আপনি সেই দিন ঠিক কথাই কইছিলেন। ওই রাইতে যে আমি হপন দেখছিলাম তা আমি নিজেও পরে বুঝবার পারছিলাম। আপনার মেলা বুদ্ধি, সব ঠিকঠাক ধরবার পারছেন। এই জন্যই তো আপনারে খুব দরকার স্যার। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে লোকটি আবার বলল, আমার বাপজান আমারে খুব আদর করত। আমার আর কোনো ভাই বোন আসিল না তো, তাই আমি ছিলাম বাপজানের জান জীবন। হেও লাস্ট টানা গাড়ির ড্রাইভার ছিল। আমারে গাড়ি চালানি আমার বাপজানেই শিখাইছে। আমি যখন খুব ছোট, বাপজান আমারে কোলের উপর বসাইয়া গাড়ির স্টিয়ারিং হাতে ধরাইয়া গাড়ি চালানি শিখাইত। আমার পা তখন অ্যাক্সেলেটার পর্যন্ত পৌঁছাইত না। বাপজানের কোলে বইসা আমি শুধু স্টিয়ারিং ঘুরাইতাম। বাপজান পা দিয়ে অ্যাক্সেলেটার আর ব্রেক সামলাইত। বাপজানের পা আর আমার হাত মিল্লা পূরণ হইত একজন ড্রাইভারের পুরা শরীর। শ্রাবণ মাসের এক সকালে ঝিরিঝিরি বৃষ্টি হইতাছে। এরম সময় মোতালেব কাকা দৌড়াইয়া ঘরের পরে আইসা কইল, ফুরকান জলদি আয়, বড় রাস্তার মোড়ে তোর বাপ গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আমি দৌড় দিলাম কাকার পিছন পিছন। আমাদের গ্রাম থেকে মাটির রাস্তা যেখান থেকে গিয়া পাকা সড়ক উঠছে, সেইখানে বাপজানের গাড়ি চাপা দিছে এক ট্রাক। গাড়ির দরজা কাইটা যখন বাপজানরে বাইর করা হইল, তখন বাপজানের অর্ধেক শরীর কাটা। পেটের নিচ থাইকা গাড়ির বডি ঢুইকা 2 খণ্ড কইরা দিছে শরীরটারে। আমি বাপজানরে অনেক ডাকলাম, কিন্তু বাপজান আমার কোনো কথা কইল না। জলজলে চোখে তাকিয়ে আছে ফোরকান আমার দিকে। কাপা কাপা গলায় বলল, এরপর লেহাপড়া বাদ দিয়া কাজের সন্ধানে বাইর হই। গোরস্থানে বেশি দিন কাজ করতে পারি নাই, সেইটা তো আপনার আগেই কইছি। ছোটবেলায় বাপজানের কাছে গাড়ি চালানি শিখছিলাম, তাই আমিও বাপজানের মতন গাড়ি চালানি শুরু করলাম। প্রথম দিকে লেগুনা চালাইতাম, কিন্তু তখন আশুলিয়া জিরাপুর দিকে মানুষজন বেশি আসিল না, তাই আয় রোজগার খুব বেশি হইত না। সেই তুলনায় লাশ টানা গাড়িতে আয় অনেক বেশি। গাড়িতে লাশ নিয়া রাইতের বেলা অনেক দূর দূরান্তে যাইতে মনের মধ্যে অনেক সাহস লাগে, তাই এই গাড়ি সকলে চালাইতে পারে না। অভাবের তাড়নায় আমি বাপজানের লাশ টানা গাড়ি চালানি শুরু করলাম। মোবারক কাকা সব ব্যবস্থা কইরা দিছিল। একদিন রাইতে টঙ্গী থেকে অ্যাক্সিডেন্টে মরা এক লাশ নিয়ে যাইতাছি নেত্রকোনা। গাড়ি যখন গাজীপুর চৌরাস্তা পার হয়, তখন রাস্তা শুনশান, 2 পাশে ঘন শাল আর গজার গাছের বন। হঠাৎ দেখি আমার পাশের সিটে কে যেন বসা। অন্ধকারে প্রথমে ঠাউর করবার পাই নাই, ডরে আমার শরীর শক্ত হইয়া গেল। একটু পরে লোকটা নিঃশব্দে আমার দিকে তাকাইল। আমি চিনতে পারলাম আমার বাপজান। ডর লাগলো, আমার মনটা পোড়ায় উঠল। আহারে, আমার বাপজান আমার গাড়ি চালানি দেখবার আইছে। কতদিন পর বাপজানের সেই মুখখানি দেখতাছি। হে কি যেন বুঝাইতে চায় আমারে, কিন্তু মুখে কোনো কথা কয় না। চুপচাপ মূর্তির মতন বইয়া আছে, চোখ দিয়া খালি কি জানি ইশারা করে। আমার সামনে সামনে যাইতাছে একটা ট্রাক, গতি 60-এর উপর হইব। ততক্ষণে বুঝা গেছি বাপজান আমারে কি কইতে চায়। এইটাই সেই ট্রাক যেইটা বাপজানের গাড়ি চাপা দিছিল। আমি বুঝা গেলাম আমার কি করা লাগবো। হঠাৎ আমি স্পিড বাড়াইলাম, ঠিক ট্রাকের পিছনে গিয়া হর্ন বাজাইতে থাকলাম। কিছুক্ষণ পর সাইড দিল। হ্যাঁ, আমি ওভারটেক করলাম।
টেরাকের সামনে নিয়ে স্পিড আস্তে আস্তে কমাই দিলাম। এবার টেরাকের ড্রাইভার বিরক্ত হয়ে হর্ন দিতে থাকলো। আমি গাড়ি বামে না চাপাইয়া আরও ডাইনে চাপাইলাম। এমন একটা জায়গা আমার গাড়ি আনলাম যেখানে পিছন থেকে দেখা না যায় সামনে থেকে অন্য গাড়ি আসতেছে কিনা। এই জায়গাটার নাম দিছি আমি ব্যালাইন স্পট। এইবার আমি গাড়ির স্পিড বাড়াই দিলাম। বাবজান আমার পাশে আগের মতনই নিথর হইয়া বসা। আমার পেছন পেছন টেরাকের গতিও বাড়ল। যাইতে যাইতে উল্টা দিক থেকে আরেকটা টেরাক আসতে দেখলাম। বাবজান আমার দিক তখন আবার তাকাইল। আমি বুঝা গেলাম আমার কি করণ লাগবো। আমি গাড়ির স্পিড একটু কমাইয়া হালকা বামে চাপাইয়া হাতের ইশারা দিয়া পিছনের ড্রাইভারে ওভারটেক করার সিগন্যাল দিলাম। সিগন্যাল পাইয়া হেই স্পিড বাড়াইয়া আমার পাশে গাড়ি নিয়ে আইল। আর আইসাই দেখল সামনে থেকে আসতেছে তার জম। বিষাক্ত এক হাসি ফুটে উঠল তার কালো ঠোঁটে। সেই রাইতে খুব শান্তির একটা ঘুম দিলাম। এই ঘটনার পর মেলা দিন আর বাবসানরে দিহি নাই। তয় আরেকবার রাইতে সাবারতনের লাশ নিয়া টাঙ্গাল যাইতাছি। আগের বারের মতোই সামনে একটা টেরাক। হঠাৎ পাশে তাকায় দেখি আমার পাশে বাবজান। আমি বুঝা গেলাম আমার কি করণ লাগবো। এরপর থেকে মাঝে মধ্যেই বাবজানরে দেখি, আর যখনই তারে দেখি তখনই। বলতে বলতে ভয়ানক শব্দে খিক খিক করে হেসে উঠল লোকটা। হাসতে হাসতেই বলল, প্রথম প্রথম টেরাকগুলারে খালি শায়েস্তা করতাম, তয় আস্তে আস্তে এইটা নিশার মতন হইয়া গেল। রক্ত না দেখলে ভালো ঘুম হয় না। তাই গাড়ি, বাস, মিনি বাস, পিক আপ সবগুলান নিয়ে খেলা শুরু করলাম। বাবজান যদিও মুখে কিছু কয় না, তয় আমি টের পাই বাবজান আমার বেজায় খুশি। জানেন কি স্যার, পাপ বেশি হইয়া গেলে তার শাস্তি দুনিয়াতেই পাউন লাগে। একদিন বনানী রোডে গাড়ি নিয়ে যাইতাছি। রাস্তা ফাঁকা, বালুর একটা টেরাক সামনে। পাশে তাকায় দেখি বাবজান। আমি আমার সেই খেলা শুরু করলাম। টেরাকটারে ওভারটেক কইরা পজিশন নিছি। এবার সামনে থেকে আসতেছে একটা স্কুল বাস। বাচ্চা বাচ্চা পোলাপানে ভর্তি। ততদিনে রক্তের নেশা আমারে পিশাচ বানায় দিছে। তাই কোনো কিছুই আমার মন আর গলায় না। স্কুল বাসটা একেবারে বিল মতন আছে। এখন সাইড দিয়া পিছে টেরাকটারে সিগন্যাল দিলে কেল্লা ফতে। কিন্তু কিন্তু কি আজীব কারবার। চিৎকার করে উঠে কিছুক্ষণ চুপ করে থাকলো ফুরকান। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, একটা মানুষরে বাঁচায় রাখতে উপরালা লাখ লাখ ফেরেশতা শরীরে দিয়া রাখেন। খালি চোখে দেখা মনে হয় মানুষ কি সহজেই গাড়ি চালায়, কিন্তু দীর্ঘদিন যারা ড্রাইভারি করে তারা জানে গাড়ি চালানিতে ফেরেশতারা সবসময় ড্রাইভার করে সাহায্য করে। নাইলে এত বড় বড় গাড়ি আন্দাজের উপর কখনো এত নিখুঁতভাবে চালানি যাইত না। কেন, কি হয়েছিল সেদিন? গভীর গলায় জিজ্ঞেস করলাম। আমি যখন গাড়িটা ঠিক জায়গা মতো নিয়া সিগন্যাল দিমু, এই সময় সামনের স্কুল বাসের গ্লাসে রোদ পইরা সেই রোদের ঝলকানি এসা লাগলো আমার চোখে। নিমিষেই আমার চোখ বন্ধ হইয়া গেল। চোখ খুইলা দেখি আমার গাড়ি রাস্তার ডিভাইডারের একেবারে সামনে এসা পড়ছে। আমি সামলায় নেওয়ার আগেই ডান পাশের চাক্কা উইচা গেল রাস্তার ডিভাইডারের উপর। এরপর আমার আর কিছু মনে নাই। যখন চোখ খুললাম তখন আমি হাসপাতালে। আমার হাত ব্যান্ডিজ দিয়া বান্ধা। যে স্টিয়ারিংয়ে হাত রাইখা আমি শত শত মানুষের জীবন লইয়া খেলছি, সেই স্টিয়ারিং ভাইঙ্গা আমার হাতে ঢুইকা আমার দুইটা হাতই কাটা পড়ে। বন্ধ হয় আমার গাড়ি চালানি। এমন বীভৎস গল্প শোনার পর মনটা স্বাভাবিকভাবেই খুব বিচলিত হয়ে ওঠে। একটু সময় নিয়ে বললাম, আপনি ভয়ঙ্কর রকম মানসিক রোগে আক্রান্ত। অল্প বয়সে পিতৃবিয়োগের ব্যাপারটি আপনার মনে গভীর দাগ কাটে। বাবার মৃত্যুর কারণে লেখাপড়া বন্ধ হয়। পারিবারিকভাবেও নিশ্চয়ই খুব কঠিন সময় পার করতে হয়, যার জন্য যানবাহন, বিশেষ করে ট্রাকের উপর আপনার চরম আক্রোশ সৃষ্টি হয়। আপনার বাবার লাশবাহী গাড়ি আপনার বিক্ষিপ্ত মানসিক অবস্থাকে আরও খারাপের দিকে নিয়ে যায়। এক রাতে যখন অ্যাক্সিডেন্টে মৃত লাশ আপনার গাড়িতে উঠানো হয়, তখন আপনার মনোজগৎ পুরো ভেঙে পড়ে।
ব্রেন সে সময় আপনার সামনে তৈরি করে আপনার মৃত বাবাকে। ট্রাক চালকের উপর প্রতিশোধ নিয়ে সে এক প্রকার স্বস্তি লাভ করার চেষ্টা করে। কিন্তু এই জাতীয় ক্ষেত্রে সঠিক চিকিৎসা না হলে সাইকিক ডিসঅর্ডার বাড়তে থাকে। মন কখনোই শান্ত হয় না। একের পর এক পুনরাবৃত হতে থাকে ভয়ানক সব ঘটনার। আর সেভাবেই জন্ম হয় সিরিয়াল কিলারের। লোকটি উচ্চস্বরে হেসে উঠল। হা 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 হা, আপনি কিচ্ছু জানেন না স্যার। দুনিয়াটা এত সহজ না। সব জিনিস আপনাগো শিক্ষিত মানুষদের বইয়ের মধ্যে থাকে না। এর বাইরেও অনেক কিছু আছে। ইবলিশের কথা জানেন তো স্যার? ইবলিশ আমার মতন খারাপ মানুষরে সাহায্য করে। হাত হারাইয়া যখন আর গাড়ি চালাইতে পারি না, তখন মনের মধ্যে কি যে কষ্ট হওয়া শুরু হইল স্যার। রাইতে ঘুম হইত না। এর চেয়ে মরণ অনেক ভালো আছিল। খালি ছটফট করতে থাকলাম আর আমার বাপজানরে ডাকতে থাকলাম। কিন্তু বাপজানের আর দেখা পাইলাম না। একবার বাসে চইরা নবীনগর যাইতাছি। বাস ভর্তি মানুষ, কোনো সিট ফাঁকা নাই। আমি আস্তে আস্তে গিয়া বইলাম ড্রাইভারের পাশের ইঞ্জিনের উপরের বনারে। ড্রাইভার গাড়ি চালাইতাছে, তার হাতে স্টিয়ারিং, পায়ে অ্যাক্সেলেটর। আমি খুব মন দিয়া তার গাড়ি চালানি দেখতাছি। মনের মধ্যে আমার তীব্র আফসোস। ছোট থাইকাই এই গাড়ি চালানি আমার নেশা। তীরের নাখাল নজর দিয়া তাকায় আছি তার গাড়ি চালানির দিকে। হঠাৎ মনে হইল, আরে গাড়ির হেই ড্রাইভার না, গাড়ি তো চালাইতাছি আমি। আমি যেরকম মনে মনে চাইতাছি, হেই ড্রাইভার ঠিক হেইভাবেই গাড়ি চালাইতাছে। আমি যেন হের মাথার ভিতরে ঢুইকা বইসা আছি। আমি যেমন চামু তার বাইরে যাওনের কোনো সাধ্য তার নাই। পাশে তাকায় দেখি আমার বাপজান আমার পাশেই বসা, চুপচাপ তাকায় আছে আমার দিকে। যদিও এতদিনে আমি বুইঝা গেছি, যারে আমি আমার বাপজান ভাবতাম, হে আসলে আমার বাপ না, হে হইতাছে ইবলিশ। আমার বাপের রূপ ধইরা সে আমারে রক্তের তিয়াস লাগাইছে। আমার তখন দরকার রক্ত। লাল রঙের তিয়াসে তখন আমার বুক ফাইটা যায়। এই তো সামনে থেকে একটা প্রাইভেট কার আসতাছে। আমি ড্রাইভারের পুরা শরীর বশে নিয়া শুরু করলাম আমার সেই পুরানো খেলা। লোকটা এই পর্যন্ত বলেই উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে হেঁটে ঘর থেকে বের হয়ে গেল। আমি পিছন থেকে লোকটার দিকে তাকিয়ে নিজের মনে বলে উঠলাম, এই মানুষটাকে থামাতে হবে। যে করেই হোক থামাতে হবে। বসন্তের বাতাস একই সাথে মনকে ভালো অথচ খুব উদাস করে দেয়। বটগাছের নিচের ছোট এই চায়ের দোকানটাতে সকালে রুটি আর ডাল পাওয়া যায়। মাঝে মাঝে সকালের নাস্তাটা এখান থেকেই সারি। রুটির সাথে ডাল খাওয়ার জন্য ছোট স্টিলের চামচ দেওয়া হয়, কিন্তু চামচে করে ডাল খেয়ে তৃপ্তি পাওয়া যায় না। রুটি ছিঁড়ে তা ডালে ডুবিয়ে হাতে করে মুখে পুরে দেওয়ার মাঝেই রুটির আসল স্বাদ। ডালে রুটি ভেজাতে ভেজাতে ঠিক করে ফেললাম করণীয় সম্পর্কে। মানুষের ব্রেন খুব জটিল জিনিস। খুব জনপ্রিয় একটি মিথ রয়েছে, সাধারণ মানুষের ব্রেনের নাকি মাত্র 10% সচল। কদাচিৎ দু একজন মানুষের ব্রেন এর চেয়ে কিছুটা বেশি সক্রিয় থাকে। তারা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি কর্মক্ষম হয়। আইনস্টাইনকে নিয়েও এমন গল্প শোনা যায়। মানুষের ব্রেন যদি শতভাগ সক্রিয় হয়, তবে মানুষের ক্ষমতা হয়ে যাবে নাকি অসীম। ফোরকানের মানসিক বিকৃতি ওর একটা এক্সট্রা সাইকিক পাওয়ারকে আনলিশ করেছে। ও এখন খুব সহজে ওর টেলিপ্যাথি দ্বারা অন্য ড্রাইভারকে নিয়ন্ত্রণ করতে পারছে। সব ঘটনা শুরু হয় সেই লাশবাহী গাড়ি থেকে, তাই এর সমাধানও লুকানো আছে সেই গাড়িতেই। ফোরকানের গল্পে বারবার আশুলিয়ার কথা এসেছে। তার বাড়ি সেদিকেই হবে। আশুলিয়ার গোরস্থানে একবার খোঁজ করতে হবে। এরপর মোবারক নামক লোকটাকে খুঁজে বের করতে হবে। তার মাধ্যমেই জোগাড় করতে হবে লাশবাহী গাড়িটি। এরপর ফোরকানকে নিয়ে এক রাতে উঠতে হবে সেই গাড়িতে। অনেকদিন পর আবার গাড়ির স্টিয়ারিং নিতে হবে আমার নিজের হাতে। চলে যেতে হবে কোনো এক হাইওয়েতে। ধীরে ধীরে বাড়বে গাড়ির গতি। সামনে কোনো এক ট্রাক পড়তেই ফোরকান পাশে দেখবে তার বাবাকে। সে প্রচণ্ডভাবে চেষ্টা করবে আমার ব্রেনকে কন্ট্রোল করার। আমারও পুরো নিয়ন্ত্রণ রাখতে হবে আমার মস্তিষ্কের ওপর। দুজনের চলবে টেলিপ্যাথিক লড়াই। এই লড়াইয়ে কোনোভাবেই আমাকে পরাজিত হলে চলবে না।
এর আগেও আমি প্রচণ্ড মানসিক শক্তি সম্পন্ন এক ব্যক্তির মুখোমুখি হয়েছিলাম, তাই নিজের মানসিক শক্তির উপর আমার বেশ আস্থা রয়েছে। সাইকো কিলাররা একবার হেরে গেলে আর ঘুরে দাঁড়াতে পারে না। একবার পরাজিত করতে পারলেই ফোরকানের বাবা চিরদিনের জন্য ওর মাথা থেকে বিদায় নেবে। পড়ছিলাম আরিফুল আলমের লেখা সাইকোলজিক্যাল হরর থ্রিলার লোহিত তিয়াস। এই থ্রিলারটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।